আপনজন ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমাদের বিশেষ উদ্যোগ আপনজন মেধা অন্বেষণ 2025। আমাদের এই উদ্যোগকে বাস্তবায়িত করতে যেনারা আমাদের পাশে থেকেছেন, আমাদের সহযোগিতা করেছেন, সমস্ত অভিভাবক অভিভাবিকাবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সবাইকে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আগামী ভবিষ্যতের সমস্ত পরীক্ষা তথা তোমাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে শুভকামনা এবং শুভেচ্ছা জানাই। আমাদের এই আপনজন মেধা অন্বেষণ পরীক্ষা আর 5টা মেধা অন্বেষণ পরীক্ষার মতো নয়, যেখানে কেবলমাত্র পরীক্ষা এবং তার ফলাফলের মধ্যেই এটা সীমাবদ্ধ নয়। আমাদের উদ্দেশ্য ছাত্র, শিক্ষক, অভিভাবক এবং আমাদের ফাউন্ডেশন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ছাত্রছাত্রীদের সার্বিক উন্নতি। সেই উদ্দেশ্যে আমরা আমাদের স্বতন্ত্র গাইডবুক প্রোভাইড করেছি তোমাদেরকে, আশা করি সবাই পেয়ে গেছো। এবং আমাদের আরও একটা কর্মসূচির মধ্যে ছিল যে ওই গাইডবুকে আমাদের ম্যাথামেটিক্স পোর্শনে যে সমস্ত অংশগুলো ছিল, যে সমস্ত প্রশ্নগুলো ছিল, সেই প্রশ্নগুলোর বিশদ সমাধান আমরা ইউটিউব ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব, এরকমই আমাদের কর্মসূচি ছিল। কিন্তু বিশেষ কারণবশত সেই কাজে অনেকটাই দেরি হয়ে গেছে, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো সে যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের সেই কর্মসূচি শুরু করি। প্রথমে দশম শ্রেণীর জন্য গণিত সমাধান পার্ট 1। আমরা পার্ট 1-এ প্রথম 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, একই সময় এবং একই সরল সুদের হারে x টাকার সবৃদ্ধি মূল y এবং y টাকার সবৃদ্ধি মূল z টাকা হলে এদের মধ্যে সম্পর্কটি লেখো। তো অঙ্ক শুরু করার আগে আমরা সরল সুদের যে সূত্র সেটা আরেকবার জেনে নেব বা আরেকবার মনে করে নেব। আশা করি সবাই জানো, তবু আরেকবার বলে দিই যে যদি আসল বা মূলধন বা প্রিন্সিপাল যাকে বলে সেটা যদি p টাকা হয় এবং বার্ষিক সুদের হার যদি r% হয় এবং সময় যদি t বছর হয়, এটা খেয়াল রাখবে, সময় t বছর, আমাদের সুদের হার যেহেতু বছরে দেওয়া আছে তাই সময়টাকে অবশ্যই বছরে হতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের সরল সুদের সূত্র হচ্ছে PRT/100। সরল সুদ I, ইন্টারেস্ট I বলা হয়, I is equal to PRT/100। এবং এখানে আরেকটা টার্ম আসে যে সুদ আসল বা সুদাসল বা সবৃদ্ধিমূল। সুদাসল বা সবৃদ্ধিমূল। সবৃদ্ধিমূল কথাটা কি অ্যাকচুয়ালি না, এখানে হচ্ছে বেড়েছে কতটা, অর্থাৎ বৃদ্ধি সমেত মূলধন। মূলধন আমাদের p টাকা, তার সঙ্গে সুদ অর্থাৎ বৃদ্ধি কত না, বৃদ্ধি হচ্ছে PRT/100। তাহলে এটাই হচ্ছে আমাদের সবৃদ্ধিমূল বা সুদাসল। তো এখান থেকে কেউ চাইলে p কমন নিতে পারো, 1 + RT/100। এই হচ্ছে মোট সূত্র। তো এখন প্রথম অঙ্কটি দেখা যাক। এখানে বলেছে দেখো যে সময় একই এবং সরল সুদের হারও একই। তো সেটাকে ধরে নেওয়া যাক, সময় মনে করো t বছর আর সরল সুদের হার আমরা যদি r% বলি বার্ষিক, তাহলে সেক্ষেত্রে প্রথমে বলছে x টাকার সবৃদ্ধি মূল অর্থাৎ x প্লাস x টাকার সুদ XRT/100। এটা বলছে কত না, y টাকা। আরেকটা বলছে y টাকার সবৃদ্ধি মূল অর্থাৎ y প্লাস YRT/100, সেটা সমান বলছে z। তো এখান থেকে আমাদের বলেছে যে XYZ এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তো তার জন্য আমরা কি করব না, এই আমাদের যে দুটো সমীকরণ পেয়েছি তার মধ্যে XYZ ছাড়া বাদবাকি যে সমস্ত ভেরিয়েবলগুলি রয়েছে অর্থাৎ r এবং t, এই rটিকে আমরা দুটো সমীকরণ থেকে ক্যান্সেল করব। এবং ক্যান্সেল করব কি করে না, প্রথম সমীকরণ থেকে তুমি RT/100 এর মানটা নির্ণয় করে ফেলো। তাহলে কি পাচ্ছি না, বা
এক্স আর টি বাই 100 ইকুয়াল টু পাচ্ছি ওয়াই মাইনাস এক্স, বা আমরা এখান থেকে আর টি বাই 100 এর মান পাচ্ছি ওয়াই মাইনাস এক্স বাই এক্স। একই রকমভাবে এখান থেকে পাচ্ছি যে ওয়াই আর টি বাই 100 ইকুয়াল টু জেড মাইনাস ওয়াই, বা আর টি বাই 100 ইকুয়াল টু জেড মাইনাস ওয়াই বাই ওয়াই। দুটো ক্ষেত্রেই দেখো আমরা আর টি বাই 100 এর মান পেয়েছি, তার মানে কি যে দুটো মান পেয়েছি অর্থাৎ এইটা এবং এটা, এরা দুজনে নিশ্চয়ই সমান হবে, অর্থাৎ আমরা বলতে পারি ওয়াই মাইনাস এক্স বাই এক্স ইকুয়াল টু জেড মাইনাস ওয়াই বাই ওয়াই। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে ওয়াইয়ের সঙ্গে এটা গুণ হয়ে যাবে, অর্থাৎ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু এখানে আসছে এক্স জেড বা জেড এক্স মাইনাস এক্স ওয়াই। বোথ সাইডে মাইনাস এক্স ওয়াই ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কি না ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স জেড বা জেড এক্স। এটাই হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড এর মধ্যেকার সম্পর্ক। নেক্সট কোশ্চেন, এখানে সুদের হার দেওয়া রয়েছে, আসল দেওয়া রয়েছে, সময় দেওয়া রয়েছে, জাস্ট বলছে সুদ কত, অর্থাৎ আমাদের সুদের সূত্রটা জাস্ট বসিয়ে দিলেই হবে। এবং এক্ষেত্রে আমাদের এই সুদের হারটা ভগ্নাংশে দেওয়া রয়েছে, তো সেটাকে আমাদের একটু সিম্পলিফাই পূর্ণ 1/4কে আমরা লিখতে পারি 25, 6 4 24, 1 25, অর্থাৎ 25/4 আকারে। 25/4% আমাদের এখানে সুদের হার। তাহলে এক্ষেত্রে সূত্র বলছে পি অর্থাৎ 1400 ইন্টু আর অর্থাৎ 25/4টাকে আমরা নিচে লিখছি ইন্টু সময় 2/100, পঁচিশ এবং 7 175। নেক্সট এখানে বলছে বার্ষিক a% সরল সুদের হারে পি টাকার 1 বছরের সুদ। তো আসল পি, সরল সুদের হার বলছে এখানে আর এর মান হচ্ছে এ, তাহলে পি ইন্টু এ ইন্টু সময় বলছে 1/100, তার মানে পি এ বাই 100, অতীব সহজ। নেক্সট বার্ষিক 10% সুদের হারে 50 টাকার 2 বছর সুদ এবং একই হারে 100 টাকার 1 বছরের সুদের মধ্যে সম্পর্ক কি? তো এটা খুবই সহজ, 50 টাকার 2 বছর সুদ 10% হারে বলছে, তাহলে পি আর ইন্টু টি হচ্ছে 2/100, অর্থাৎ পাচ্ছি আমরা 10 টাকা। আর 100 টাকার 1 বছরের সুদ, তাহলে পি আর টি হচ্ছে 1/100, এটাও পাচ্ছি কত 10, তার মানে দুটি সুদ অবশ্যই সমান হবে। এখানে বলছে বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ কত। এ টাকার বি মাস, কিন্তু এটা খেয়াল রাখবে আমাদের সময় কিন্তু বছরে লিখতে হবে। তো এ টাকা বার্ষিক সরল সুদের হার আর অর্থাৎ এখানে 10 ইন্টু সময়টা বলছে বি মাস, বি মাস মানে কত b/12 বছর, 12 আমরা নিচে লিখছি /100, সমান উপরে পাচ্ছি এ বি, নিচে পাচ্ছি 120। এরপর কোনো মূলধন বার্ষিক একই সরল সুদের হারে 1 বছরে 120 টাকা, 2 বছরে 140 টাকা হলে মূলধনের পরিমাণ কত। মূলধনের পরিমাণ জাস্ট ধরে নাও যে পি টাকা, তাহলে 1 বছরে বলছে 120, 120টা কি অ্যাকচুয়ালি না, এটা সুদ এবং আসল সব বৃদ্ধিমূল, তার মানে পি প্লাস পি টাকার 1 বছরের সুদ, সুদের হার যদি আমরা r% বলি তাহলে পি আর ইন্টু 1/100, এটা সমান বলছে কত না 120। আর 2 বছরের সুদ বলছে, অর্থাৎ 2 বছরের সব বৃদ্ধিমূল বলছে 140, তাহলে পি প্লাস তার 2 বছরের সুদ অর্থাৎ পি আর ইন্টু 2, বা আমরা এটাকে 2PR বলতে পারি /100 সমান বলছে 140। এবার দুটো থেকে আমাদের বলেছে মূলধন অর্থাৎ পির মান ক্যালকুলেট করতে, তো আমরা এই আরটাকে ক্যান্সেল করতে হবে, বা আমরা টোটাল এই টার্মটাকে যদি ক্যান্সেল করতে পারি তাহলেই আমাদের
জাস্ট পি পড়ে থাকবে এই দুটো সমীকরণ থেকে। তো তার জন্য দেখো এখানে রয়েছে পি আর ইন্টু 2, এখানে রয়েছে শুধু পি আর। তাহলে এই সমীকরণের সঙ্গে আমরা 2 গুণ করে দেবো, দিয়ে বিয়োগ করে দেবো। তাহলে 2 পি আর, আর এটার সঙ্গে 2 গুণ হবে অর্থাৎ 240 হবে, দিয়ে বিয়োগ করে দাও। তাহলে 2p থেকে p বাদ দাও, পাচ্ছ p, আর এটা তো টোটালি 2pr/100 মাইনাস 2pr/100, মাইনাস মাইনাস করে দিতে পারো, এটা ক্যান্সেল হয়ে গেছে। ইকুয়াল টু 240 থেকে 140 বিয়োগ ইকুয়াল টু 100। 300 টাকার 5 বছরের সুদ 165 টাকা হলে সুদের হার কত? পারবে তোমরা সবাই, তবুও করে দিচ্ছি। 300 টাকা বার্ষিক সুদের হার আমরা যদি r বলি, সময় এখানে 5 বলেছে, তাহলে বাই 100 সমান 165, বা আমরা এখানে দুটো শূন্য কেটে দিতে পারো। আর সমান পাচ্ছি 165 বাই 3 × 5, তাহলে আর এর মান পাচ্ছি 11, অর্থাৎ সুদের হার 11%। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত? এই দ্বিগুণ কথাটার অর্থ কি না, পি টাকা যদি থাকে সেটা 10 বছরে কত হয়েছে না 2p টাকা। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই 2pটা কিন্তু আসল এবং সুদ। তার মানে পি টাকা যদি সুদে আসলে 2p টাকা হয়, তাহলে শুধু সুদটা কত না সেটা নিশ্চয়ই পি, কারণ পি এবং পি যোগ করে আমরা 2p পেয়েছি। তার মানে আমরা বলতে পারি যে পি টাকার 10 বছরের সুদ হবে পি টাকা, অর্থাৎ আমরা বলতে পারি পি ইন্টু আর ইন্টু 10/100, এটা হচ্ছে পি টাকার 10 বছরের সুদ। সেই সুদটা কত হবে না আমাদের পি টাকা হবে, তবে গিয়ে আমাদের মূলধনটা দ্বিগুণ হবে। বা আমরা এখান থেকে আর এর মান পাবো, যে আর ইকুয়াল টু কত পাবো না পি ইন্টু 10/p সমান হচ্ছে 10, তাহলে সুদের হার 10%। নেক্সট, বার্ষিক 8% সরল সুদের হারে আসল এবং সুদের পরিমাণ 1 হতে কত সময় লাগবে? অর্থাৎ আসল যদি আমাদের পি হয়, সুদটাকেও পি হতে কত সময় লাগবে? তো সেক্ষেত্রে সময় আমরা ধরে নেব টি বছর। তো সুদ বলছে পি, সরল সুদের হার 8, অর্থাৎ পি ইন্টু 8 ইন্টু টি বাই 100 সমান পি। কেউ চাইলে পি বোথ সাইডে ক্যান্সেল করতে পারো, কিন্তু সেক্ষেত্রে এখানে মনে রাখতে হবে যে এখানে 1 হবে, 0 নয়, কিন্তু গুণের সাপেক্ষে ক্যান্সেলেশন হচ্ছে। বা আমরা করতে পারি এখান থেকে টি ইকুয়াল টু পি ইন্টু 100 বাই 8 ইন্টু পি, পি ক্যান্সেল হয়ে গেল। এখানে 4 দিয়ে ক্যান্সেলেশন করো, তাহলে 25, এখানে 2 ভাগ করো, তাহলে পাচ্ছ 12.5, অর্থাৎ টি সমান 12.5 বছর। 5 বছরের আসল এবং সরল সুদের অনুপাত 10:3, তাহলে বার্ষিক সরল সুদের হার কত? আসল আমরা পি ধরে নেব, সরল সুদের হার r% ধরে নিলাম। তাহলে সরল সুদ কত হবে 5 বছরে? তাহলে পি আর ইন্টু 5 বা 5pr/100, বা এখান থেকে আমরা 5 দিয়ে যদি ক্যান্সেলেশন করি তাহলে pr/20, এটা হচ্ছে সুদ আর আসল হচ্ছে পি। শর্তে বলেছে কি না, আসল এবং সুদের অনুপাত অর্থাৎ pr/20 ইকুয়াল টু 10:3, বা আমরা এটাকে যদি অনুপাতটাকে যদি ভগ্নাংশ আকারে লিখি, পি তো ক্যান্সেল হবে, এখানে 1 হবে, তাহলে 1 অথবা পি বাই লিখো, p/pr/20 ইকুয়াল টু 10/3, বা আমরা এখান থেকে বলতে পারি পি ইন্টু 20/pr ইকুয়াল টু 10/3, বা আমরা এখান থেকে বলতে পারি পি ক্যান্সেল হয়ে গেছে, তাহলে আর ইকুয়াল টু 20 ইন্টু 3/10 ইকুয়াল টু 6। নেক্সট
সে নয়, এটা যে হবে, যে সংস্থা বা ব্যক্তি টাকা ধার দেন তাকে বলা হয় উত্তমবর্ণ, যে ধার নেন তাকে বলা হয় অধবর্ণ। নেক্সট প্রবলেম, বার্ষিক 6.14% সুদের হারে কোনো মূলধন 8 বছরের সুদ এবং সুদ আসলের অনুপাত কত? তো এক্ষেত্রে আমাদের আসল দেওয়া নেই এবং প্রশ্নেও আমাদের আসল নির্ণয় করতে বলেনি, জাস্ট অনুপাত নির্ণয় করতে বলেছে। তাই এক্ষেত্রে আমরা আসল বলে পি ধরতে পারি, অথবা আমাদের সুবিধার্থে আমরা আসলকে 100 ধরতে পারি, যাতে করে আমাদের হিসেব করতে সুবিধা হয়। তো 100 টাকা যদি আসল ধরি তাহলে 6.14 অর্থাৎ 25/4, একটু আগেই আমরা করেছিলাম, 25/4% সুদের হারে 100 টাকার 8 বছরের সুদ কত হবে না, 100 ইন্টু আর অর্থাৎ 25/4 ইন্টু 8/100, এটা সমান কত হচ্ছে না, 100 ক্যান্সেল করে দাও, তাহলে এটা হচ্ছে 2 অর্থাৎ 50 টাকা। সুদ পেলাম 50 টাকা, তাহলে সুদ আসল কত না, 100 টাকা ছিল আসল, সুদ হলো 50, অর্থাৎ সুদ আসল হবে 150। এবার প্রশ্নে বলছে সুদ এবং সুদ আসলের অনুপাত কত? সুদ আমাদের 50, তার সঙ্গে সুদ আসল 150, অর্থাৎ অনুপাত হবে 1:3। বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধন n বছরে বলছে NPNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? তো এক্ষেত্রে মূলধনকে আমরা পি ধরতে পারবো না, কারণ আমাদের অঙ্কে পি কথাটা রয়েছে, তাই আমরা মূলধন হিসাবে এক্স ধরে নিলাম। বলছে R% সরল সুদের হারে n বছরের সুদ এটা, তাহলে আমরা এখানে n বছরের সুদটা হিসেব করি। পি এটা আসল ইন্টু সুদের হার আর বলেছে ইন্টু n বছর বাই 100, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সুদ, এবং সেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে কত না, PNR/25। বোথ সাইডে আমাদের NR ক্যান্সেল হবে, অর্থাৎ পরের লাইন আমরা পাবো x ইকুয়াল টু P/25 ইন্টু 100, 4, দ্যাট মিনস 4P। বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে, অর্থাৎ 1 মাসের সুদ 1 টাকা হবে বলছে, এবং এক্ষেত্রে মূলধন নির্ণয় করতে বলেছে, তাই মূলধনকে আমরা পি ধরব। এবার পি টাকার 5% হারে, তাহলে পি ইন্টু 5 ইন্টু 1 মাস অর্থাৎ 1/12 বছর, তাহলে 1/12 সুদ কত বাই 100, পি আর টি অর্থাৎ টি এখন 1/12/100, এটা সমান বলেছে কত না 1 টাকা হবে, বা আমরা এখান থেকে পি সমান পাচ্ছি 100 ইন্টু 12/5 অর্থাৎ 240। বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.4% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয়। এক্ষেত্রে বার্ষিক আয় বলতে তার সুদ বাবদ আয়, কারণ তার মূলধন সমান, সুদের হারটা শুধুমাত্র চেঞ্জ হয়েছে, তাই যে আয় চেঞ্জ হবে সেটা কেবলমাত্র কিসের জন্য না, সুদ চেঞ্জ হওয়ার জন্য। তো আমরা এক্ষেত্রে সেই একই রকমভাবে মূলধনকে আমরা পি ধরতে পারি। তাহলে যখন 4% সুদ ছিল তখন বার্ষিক আয় তার কত ছিল না, সুদটা কত ছিল সেটাই আমরা হিসেব করব, অর্থাৎ পি ইন্টু 4 ইন্টু 1, লেখার দরকার নেই, 1/100, আর এখন তার সুদ হয়েছে কত না, পি ইন্টু 3 and 3/4 অর্থাৎ 12 + 3 অর্থাৎ 15, 15/4, তাহলে এক্ষেত্রে হয়েছে, বা আমরা এটাই লিখতে পারি যে 3 and 3/4/100, এটা হয়েছে। তাহলে কমেছে কত না, আগে ছিল এটা, কমেছে এখন হয়েছে এটা, তার মানে কমেছে এই টাকাটা, এটাই সমান প্রশ্নে বলেছে কত না, এটা সমান হচ্ছে 60। বা আমরা এখান থেকে P/100 কমন নিতে পারি, কমন নিলে দেখো পাচ্ছি কত, 4 - 3 and 3/4 ইকুয়াল টু 60, বা আমরা পাচ্ছি P/100 ইন্টু এটা হবে কত না 1/4 ইকুয়াল টু 60, বা P ইকুয়াল টু
60 ইন্টু 4 ইন্টু 100, 24, 3টে 0। বার্ষিক নির্দিষ্ট সুদের হারে কিছু পরিমাণ অর্থ 3 বছরে বলছে সুদে মূলে 3 গুণ হয়। এইরকম টাইপের অঙ্ক যখন থাকবে তখন একটু মাথা ঠান্ডা করে ভাববে। এখানে বলেছে সুদে মূলে 3 গুণ হয়, অর্থাৎ সুদ এবং মূলধন মিলে 3 গুণ হবে। অর্থাৎ পি টাকা যদি তার আসল হয় তাহলে 3 বছর পরে সেই টাকাটা বেড়ে দাঁড়াবে কোথায় না 3p। বাড়লো কিসের জন্য? সুদ দেওয়ার জন্য। তাহলে সুদটা পেয়েছে কত না ছিল p হয়েছে 3p, তাহলে বেড়েছে কত 2p, অর্থাৎ 3 বছরে সে সুদ পেয়েছে কত 2p টাকা। যেহেতু এটা সরল সুদ তাহলে সময়ের সঙ্গে এই সুদ সরল সম্পর্কে থাকবে। নেক্সট বলেছে 27 গুণ হতে, অর্থাৎ পি টাকা থেকে 27p টাকা হবে। তার মানে কি সুদ হবে কত 26p। তাহলে আমাদের সুদ 2p হতে সময় লাগছে 3 বছর, তাহলে 26p অর্থাৎ 13 ইন্টু 2p। 2p হতে আমাদের লাগছে 3 বছর, তাহলে 13 ইন্টু 2p হতে কত সময় লাগবে না এই ক্ষেত্রে আমাদের সময় লাগবে 13 ইন্টু 3, অর্থাৎ 39 বছর। এক ব্যক্তি ব্যাংকে 121 টাকা জমা রেখে, জানি না কি 121 টাকা ব্যাংকে জমা রাখে, 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি পেলেন 144 টাকা। ভালো কথা। তো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? তো এখন সরল সুদ থেকে চক্রবৃদ্ধি সুদে সূত্র নিশ্চয়ই তোমরা সবাই জানো। সমূল চক্রবৃদ্ধির সূত্র আমরা জানি যে আসল যদি আমাদের পি হয়, বার্ষিক সুদের হার যদি r% হয় এবং সময়টা যদি n বছর হয়, তাহলে সেক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদ প্লাস আসল হয় কত p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n টাকা। এবং শুধু যদি বলে চক্রবৃদ্ধি সুদ তাহলে সেখান থেকে আমাদের p কে অর্থাৎ আসলটাকে ক্যান্সেল করতে হয়। তো এক্ষেত্রে যেটা দেওয়া রয়েছে 121 টাকা জমা রেখে 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি পেলেন 144 টাকা। তার মানে 121 টাকা জমা রেখেছে, পি তার 121, তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হবে না 121 ইন্টু অর্থাৎ পি ইন্টু 1 প্লাস সুদের হার দেওয়া নেই, তাহলে r/100 2 বছর, তাহলে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 144। বা আমরা এখান থেকে r এর মান ক্যালকুলেট করব, অর্থাৎ 1 প্লাস r/100 হোল স্কোয়ার ইকুয়াল টু 144/121। এটা হচ্ছে 1211 তার হোল স্কোয়ার। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি 1 প্লাস r/100, বোথ সাইডকে যদি আমরা স্কোয়ার রুট করি অর্থাৎ বর্গমূল করি এবং ধনাত্মক চিহ্নটাই যদি নিই আমরা, তাহলে সেক্ষেত্রে 12/11, বা আমরা এখান থেকে পাচ্ছি r/100 ইকুয়াল টু 12/11 মাইনাস 1, অর্থাৎ 1/11, বা আমরা পাচ্ছি r ইকুয়াল টু 1/11 ইন্টু 100, অর্থাৎ 9 and 1/11। সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 10% হলে বলছে দ্বিতীয় বছরে কোনো মূলধন সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত? দ্বিতীয় বছর, 2 বছর বলেনি কিন্তু, দ্বিতীয় বছর অর্থাৎ জাস্ট একটা বছর। তো এক্ষেত্রে যেহেতু আমাদের আসলের কথা কিছু বলেনি, আমাদের সুবিধার্থে আমরা পি ধরতে পারি, 100 ধরতে পারি, যা খুশি ধরতে পারি। তো এক্ষেত্রে আমরা পি ধরলাম ইন জেনারেল। তাহলে দ্বিতীয় বছর সরল সুদ কত হবে না, সরল সুদ হচ্ছে প্রত্যেক বছর সেটা সমান হয়, কারণ প্রত্যেক বছর সরল সুদের বেলায় আসলটা সেই পি টাকাই হয়। তাহলে দ্বিতীয় বছর অর্থাৎ 1 বছরে, তাহলে পি ইন্টু 10% অর্থাৎ পি ইন্টু 10 ইন্টু 1/100, এটা হচ্ছে সরল সুদ, অর্থাৎ আমরা পাচ্ছি p/10 টাকা, এটা হচ্ছে সরল সুদ। এবার চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ কত হবে না, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি আমরা জানি কত না পি ইন্টু 1 প্লাস r/100, অর্থাৎ 10/100 এর হোল স্কোয়ার, এটা হচ্ছে 2 বছরের। সেখান থেকে 1 বছরের সমূল চক্রবৃদ্ধি যদি আমরা বাদ দিয়ে দিই, বাদ বাকিটা পড়ে থাকবে কি
দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদটুকু পড়ে থাকবে। 1 বছরের সমূল চক্রবৃদ্ধি কত না পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 1। তাহলে এটা যদি বাদ দিই, এটাই হচ্ছে কি আমাদের চক্রবৃদ্ধি সুদ দ্বিতীয় বছরের। বোথ সাইড থেকে পি কমন না, আর সরি দুটো থেকে পি কমন না। প্রথমটাই পাচ্ছ কি 1 প্লাস 1/10 অর্থাৎ 11/10 হোল স্কোয়ার, তার মানে 121/100 মাইনাস এটা পাচ্ছ সেই একই রকমভাবে 11/10, তার মানে পাচ্ছ কত পি ইন্টু 100 যদি এক্ষেত্রে লসাগু হয় তাহলে 121 মাইনাস 110 অর্থাৎ পি ইন্টু 11/100। অনুপাত কত হচ্ছে না দুটো, অর্থাৎ সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত না p/10 ইজ টু পি ইন্টু 11/100, সরি p/10, এটা p/10 দিয়ে যদি ভাগ করো তাহলে এক্ষেত্রে পাচ্ছ 1 ইজ টু 11/10 এবং তারপরে 10 দিয়ে যদি গুণ করে দাও তার মানে পাবে কত 10 ইজ টু 11। এখানে উত্তরটা ভুল আছে, এটা 2 বছরের কথা বলা হয়েছে খুব সম্ভবত। নেক্সট প্রবলেম, 6 মাস অন্তর দেয় এরকম 10% চক্রবৃদ্ধি হার সুদে 1000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। তো এক্ষেত্রে যদি সুদের পর্ব আমাদের 1 বছরের কম হয় তাহলে সমূল চক্রবৃদ্ধির যে সূত্র, প্রচলিত যে সূত্র, সেই সূত্রটা একটু মডিফিকেশন করতে হয় এবং সূত্রটা সবাই জানো, তবু আরেকবার বলি। সূত্রটা এমন হয় পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হতো, এখানে আর বাই এক্স বাই 100 হোল টু দি পাওয়ার এন ইন্টু এক্স। এখানে এক্সটা কি অ্যাকচুয়ালি না, এক্স হচ্ছে আমরা বছরে কতবার সুদ পাচ্ছি। এক্ষেত্রে আমাদের 6 মাস অন্তর যদি সুদ দেওয়া হয় তাহলে বছরে পাচ্ছি 12/6 অর্থাৎ এক্সের মান হচ্ছে এক্ষেত্রে 2। তাই সূত্র আমাদের এক্ষেত্রে হবে কত না পি হচ্ছে 1000 1 প্লাস আর এর মান 10/2 অর্থাৎ 5/100 100, এন এর মান হচ্ছে 1 বছর, তার সঙ্গে এক্স গুণ হবে অর্থাৎ হবে এখানে 2, এত টাকা সমান কত না 1000 ইন্টু 21, তাহলে উপরে হবে 21 এর স্কোয়ার বাই 20 স্কোয়ার, তাহলে 21/20 হোল স্কোয়ার অর্থাৎ সরি এখানে 1000 হবে ইন্টু 441/400। এবং এটা ভাগ করলে আমরা পাবো 1102.50 এত টাকা। এবার যেহেতু আমাদের আসল বলেছে 1000 টাকা, তাহলে শুধু চক্রবৃদ্ধি সুদ কত হবে না সমূল চক্রবৃদ্ধি থেকে আমরা 1000 টাকা বাদ দিয়ে দেবো, তার মানে পড়ে থাকবে 102.50 টাকা। এটাই হচ্ছে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ যদি 615 টাকা হয় তাহলে আসল কত? এটা তো অ্যাজ ইউজুয়াল অঙ্ক, আমাদের পি যদি আসল ধরি তাহলে 5% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে না পি ইন্টু 1 প্লাস 5/100 তার হোল স্কোয়ার। এটা সমূল চক্রবৃদ্ধি, সেখান থেকে আমরা যদি পি কে বাদ দিই তবেই পাবো আমরা চক্রবৃদ্ধি সুদ, এবং সেটাই বলেছে কত না 615। তো এখান থেকে আমরা এই দুটো থেকে আমাদের পি কমন আসবে, তাহলে পি ইন্টু এটা আমাদের সেই আগের মতোই 20 উপরে 1 অর্থাৎ 21 এর স্কোয়ার অর্থাৎ 441/400 মাইনাস 1 ইকুয়াল টু 615, বা এখান থেকে আমরা পাচ্ছি পি ইন্টু 41/400 ইকুয়াল টু 615, বা পি ইকুয়াল টু পাচ্ছি 615/400
ইন্টু 400 বাই 41, ক্যান্সেলেশন হবে এখানে। একে পাচ্ছি আমরা 41, অর্থাৎ 2055, 15×4 = 60, আরও দুটো শূন্য, অর্থাৎ 6000 টাকা। আমাদের প্রথম পর্বে 20টি প্রশ্ন আপাতত এই পর্যন্তই। দ্বিতীয় পর্ব অতি শীঘ্রই আমরা আপলোড করব। ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ।